তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছে। আমরা তো রাত সাক্ষী, কোনোদিন যদি আমাদেরকে রাত সাক্ষী বানান আমরা সাক্ষী দেব যে বিএনপি লন্ডন মিটিং এর আগ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ভেটো দিয়েছে। পরে লন্ডন মিটিং এর পরে যখন ওই যে ট্রফি দিয়ে এসেছি যে বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস আসবে এবং তোমরাই বারবার সামনে যাবা, তোমরাই এটাকে মানে মোকাবেলা করবা, রক্ত দিবা, নূর হোসেন হবা, আবু সাইদ হবা, এর আগে আসাদ, শহীদ আসাদ হবা, এরা সবাই ছাত্র ছিল না, কিন্তু ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটেই তাদের শহীদ হতে হয়েছে। আর আমাদের আবু সাইদ তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা আমাদের সমাজের যারা ছোট তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতা ভোগ করে, কিন্তু তাদের যেটা করার কথা, যেটা পে ব্যাক করার কথা, সেটা তারা মানে দিতে চায় না, সে পে ব্যাকটা করে না, নানাভাবে ছলচাতুরি করে। কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, প্রথমত আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আশেপাশে যদি ছাত্র দলের ভাইরা থাকেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এবং আমরা আপনাদের পক্ষে ছিলাম সবসময় যখন আপনারা নির্যাতিত হয়েছেন, এখনো পক্ষে আছি, এবং আপনাদেরকে আমাদের কথাগুলো বুঝতে হবে। আপনাদের কাজ না নেতাদের পেছনে গাড়ি দিয়ে, গাড়ির নেতারা গাড়ি নিয়ে যাবে, আপনারা গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন। এটা দেখতে আমাদের আমাদের হৃদয় ফেটে যায় যে আমাদের ছাত্রদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে। আর কোথা থেকে নেপো কিডসরা আসবে, তারা অক্সফোর্ডে পড়ে, তারা কেমব্রিজে পড়ে, তারা দেশের বাইরে থাকে, ওই নেপো কিডসরা এসে বিসিবি দখল করবে। আমাদের ছাত্র দলের ভাইদের যদি অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয় আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার ধারণা আপনাদের এটা পছন্দ হওয়ার কথা না। আমরা আপনাদেরকে অপমানিত হতে দেখে যখন দেখি যে আপনারা বড় নেতাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে দৌড়ান, ক্রাউডকে আপনারা এভাবে এভাবে সরান, তখন আমাদের কিন্তু আমরা কষ্ট পাই, আমরা অপমানিত বোধ করি। ফলে আমরা আপনাদের সমব্যথী, আমরা জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট লাগে। বিএনপির এই যে সরকার গঠনের পর থেকে সংসদে যে ড্রামা চলছে, আমাদের এই অঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদ শেরেবাংলাকে ফজলুল হক একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কনস্টিটিউশনাল ড্রামা। তো এখন যে ড্রামা, যে নাটক মঞ্চস্থতে আমরা দেখছি, এই নাটকের কিন্তু সবাই কিন্তু কুশীলব না। সবাইকে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, পার্লামেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর্শক, তাদেরকে বলা হয়েছে মুখ বন্ধ রাখতে হবে। কিভাবে এটা আমরা বুঝি? এই যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বিএনপির, তাদের সাথে অন্তত অন্তত অর্ধশত মানে মেম্বার অফ পার্লামেন্টকে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে এই সিজনে এই যে যে ড্রামাটা চলছে, এই সিজনে বিভিন্ন ঘরোয়া বৈঠক বলে আবার এমপিদের উপর খড়গহস্ত আসবে না। বিএনপি নীতি নির্ধারকদের বলছি, তাদের সাথে আমাদের কোনো ষড়যন্ত্র হয় না। ওই টক শো কিংবা নানা জায়গায় দেখা হয়, ওই বিজ্ঞাপন বিরোধীতে কিংবা অন্যান্য জায়গায়, তখন তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছেন। এবং আপনারা দেখেছেন যে একজন সাহস করে মুখ খুলেছেন, তিনি হচ্ছেন নওশাদ জামিল। তিনি একটা লম্বা ফিরিস্তি দিয়ে বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না, মানবাধিকার কমিশন। কি দুর্ভাগ্য এবং কি কি ভয়ঙ্কর আইরনি যে এই সংসদে বিএনপির এক মানে অলমোস্ট সবাই, সমস্ত এমপি বিগত আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমনকি এখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমার ইলিয়াস আলী কোথায়, এই কথাটা বলেছেন। আমাদের কিন্তু বুক ফেটে গেছে, আমাদেরকে এটা ছুঁয়ে গেছে তার এই প্রশ্ন। তিনি এই সংসদে উপস্থিত, হুম্মাম কাদের এই সংসদে উপস্থিত, যিনি নিজে গুমের শিকার, এবং আরো গুমের শিকার ফ্যামিলির মেম্বাররা এই সংসদে উপস্থিত। সেই সংসদকে আমাদের বলতে হচ্ছে যে আপনাদেরকে গুম অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। মানে হোয়াট অ্যান আইরনি, হোয়াট আ ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। যে এবং শুধু এইটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি হচ্ছে আরো এই যে আপনার এই আমাদের এই ইলিয়াস আলীর স্ত্রী মাননীয় সংসদ সদস্যকে আপনারা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে নিয়ে যেতে বাধ্য করেছেন। তাকে দলের ৭০ অনুচ্ছেদের কারণে তাকেও বলতে হয়েছে হ্যাঁ আমিও গুম অধ্যাদেশ বাতিল চাই। অথচ তার হাজবেন্ড এখনো পর্যন্ত নিহত কিনা আমরা জানি না, বলতে পারবো না যে তিনি এখনো নিখোঁজ, তিনি এখনো আসেন নাই। চৌধুরী আলম এখনো আসেন নাই। সেই দল ক্ষমতায়, এখন সেই দল আমাদেরকে যে কথাগুলো বলছে, খুবই মানে একদিকে বিএনপির ইতিহাস পড়ি, আর একদিকে বর্তমান বিএনপিকে দেখি, মানে দুঃস্বপ্নের মতো লাগে। সত্যি কথা বলছি, দুঃস্বপ্নের মতো লাগে যে কোন বিএনপিকে আমরা ইতিহাসে পড়ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, যিনি বাংলাদেশে একটা ক্রান্তিকালে এসে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বেশ কিছু সাংবিধানিক সংস্কার করেছিলেন, আপনারা জানেন। বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচার যেটা বলে, গালভরা একটা নাম, মানে মৌলিক কাঠামো, এটাকে ভায়োলেট করেছিল তখন। বাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল এই যে তিনি কোনো এক মাথা মোটা উকিলের বুদ্ধিতে, নিশ্চয়ই এটা এই গ্যাপটা আমি মিলাতে পারি না, তিনি 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে বললেন পরিষ্কার, দিস ইজ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি ছাত্রদল এবং বিএনপি নেতাদের বলবো আপনারা আপনাদের ইতিহাস পড়েন।
সেখানে তিনি বললেন যে আমাদের সামনে যে নির্বাচন হবে 79 সালে, ওই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। যে কথাটা আমরা এখন বললাম, এই আমাদের সালাউদ্দিন ভাই কমিশনে বলেছেন যে নতুন দেশ না হলে দরকার নাই, নতুন দেশ না হলে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট লাগে না। তা আশ্চর্য ব্যাপার, আপনি আপনার ইতিহাসটা পড়েন নাই, বিএনপির ইতিহাস পড়েন নাই? তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথা কেন বলেছিলেন যে আমাদের ওই পার্লামেন্ট এবং গণপরিষদ নির্বাচন একসাথে হবে? এইটা ফরমান তিনি জারি করেছিলেন, কিন্তু মানে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কেন তিনি এখান থেকে সরে গেলেন, কেন আবার সংসদ নির্বাচনে ঢুকলেন, এটা আমি ঠিক বুঝতে পারি না। এই গ্যাপটা আমি মেলাতে পারি না। তো আমি এটা নিজের কাছে একটা উত্তর দেই যে কোনো এক মাথা মোটা উকিল নিশ্চয়ই বুদ্ধি দিচ্ছেন, যে কোনো এক মওদুদ আহমদ আমার ধারণা, কিংবা এখনকার কোনো এক আইনজীবী। কারণ আইনজীবীরা, আমি ভাই একটা কথা বলি, এখানে আপা আছেন আইনজীবী, সংবিধান নিয়ে আইনজীবীরা যেগুলো বলে এগুলা শোনার পরে আর পরে আমাকে আদালতে ডাকবে, এগুলো আর বলবো না। মুশকিলটা হচ্ছে তারা এই পরিবর্তনগুলোকে সংশোধনীর ভেতর ঢুকিয়েছে এবং পরিণতি কি হয়েছে, এই যে 2010 সালে এসে বাতিল করে দিয়েছে। ওই সেম জায়গায় বিএনপি আবার আমাদের নিতে চায়। আমরা যে পরিবর্তনগুলো নিয়ে কাজ করছি এগুলো সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে, তারা এটাকে একটা সংশোধনীর মধ্যে ঢুকাতে চায়। তো আমরা এখন একটা মজা জিনিস হয়েছে, যে দেখেন আমাদের প্রিয় মঞ্জু ভাইয়ের হাতে কি বিএনপির নির্বাচনী ইশতেহার। এখন বিভিন্ন প্রোগ্রামে যাই, বিশেষত আপনাদের মিডিয়ার, সেদিন যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে গেছি, বিএনপির অনেক নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, টকশো হোস্ট বিএনপি, দলীয় পদধারী বিএনপি, নানা ধরনের যে বিএনপি আছে তাদের সাথে আমাদের দেখা হয়েছে। দেখি সবার হাতে জুলাই সনদ। আমি তো অবাক, কি ব্যাপার যে বিএনপি জুলাই সনদ ওই কমিশনে থাকা অবস্থায় প্রত্যেকটা জিনিসের নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা তো এটা রাজসাক্ষী, আমরা তো রাজসাক্ষী। কোনোদিন যদি আমাদেরকে রাজসাক্ষী বানান, আমরা সাক্ষী দেবো যে বিএনপি লন্ডন মিটিং এর আগ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ভেটো দিয়েছে। পরে লন্ডন মিটিং এর পরে যখন ওই যে ট্রফি দিয়ে এসেছি, নিয়ে গেছে এবং আমাদেরকে পরে খেলার ডেট দিয়েছে, বলেছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওই ঘটনা ঘটার পরে তারা কিছু কিছু মানা শুরু করেছে। তো সেই বিএনপি এখন জুলাই সনদ নিয়ে ঘুরে সর্বত্র, আমাদেরকে জুলাই সনদ দেখায়। তা আমি তাদেরকে বলি, ভাই আমাদের মাথায় জুলাই সনদ স্ক্যান করা, আপনি আমার সামনে জুলাই সনদ আনলে হবে? আর আমরা আমাদের অবস্থা হচ্ছে আমরা এখন বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ঘুরি। কেন? কারণ আমরা দেখি যে বিএনপি কোথায় কোথায় এটা মানতেছে না। তো এখন বসে বসে দেখতেছিলাম যে পাতায় পাতায় তো তারা লঙ্ঘন শুরু করে দিয়েছে, অক্ষরে অক্ষরে নাকি বাস্তবায়ন করবে, অথচ নিজেদের এই যে ইশতেহার সেটা তারা পাতায় পাতায় ইতিমধ্যেই ভায়োলেট করা শুরু করেছে। তো তাদের আমি বলেছিলাম যে অক্ষরে অক্ষরে মুনাফিকি না, মুনাফিকি বললে তারা রাগ করে, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি। তারা বলছে আমরা কলমের ওই যে আঙ্গুলের দাগ মোছার আগেই নাকি তারা কি করেছে, ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আঙ্গুলের দাগ মোছার আগেই গণভোট মুছে দিয়েছেন। গণভোট এখন আপনাদের কাছে কুইনাইন হয়ে গেছে। বলেছেন তারা সংসদে যে গণভোট হলো কুইনাইন, এই কুইনাইন আমাদেরকে জোর করে খাওয়াইছেন। আমি একটা সিম্পল প্রশ্ন করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি অত্যন্ত পছন্দ করি, রেসপেক্ট করি, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী। আপনি গণভোটের পক্ষে বলেছেন যে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এটা তো এখন দেখলাম যে এই গণভোটটা বিএনপির মধ্যে একটা গৃহ বিবাদ সৃষ্টি করছে। গৃহ বিবাদ মানে কি? বিএনপি ওই কালো ঘরে মানে অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজতেছে। বিএনপির এক পক্ষ বলছে এটা আমাদের মাননীয় পিএম ভাইয়ার বলার কথা না গণভোটের পক্ষে, কিন্তু বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ তাকে যেটা বলিয়েছে, হায় হায় কি এক অবস্থা, এখন তো আমরা ফান্দে পড়ে গেছি। কালকে আমাকে একজন বলেছে এই কথা, মানে এটা নাকি বলার কথা না, বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ তাকে যেটা বলিয়েছে এবং এটা এখন তারা খেসারত দিচ্ছে। কারণ বারবার আমরা এটা রেফারেন্স দিই যে আপনি তো গণভোটের পক্ষে বলেছেন। উনি গণভোটের পক্ষে বললেন, হ্যাঁ ভোট দিতে বললেন জানুয়ারি মাসে। আমি বিশ্বাস করি গোপন ব্যালটে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন নিয়ে এক বিন্দু কোনো সন্দেহ নাই যে তিনি যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, এটা আমি নিশ্চিত। কারণ তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যাদের দুজনের সাথে দুই গণভোটের ইতিহাস জড়িত। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনি গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, সেটা শুনে আমি আরেক দল করলো, আপনাকে তো মানি, আপনার কথা শুনে আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আপনি নিজেও নিশ্চিতভাবে হ্যাঁ ভোট দিয়েছেন, এখন আপনি আপনার নিজের ভোটটা বাস্তবায়ন করবেন না? এই কথা দেখি আপনি আর তোলেন না। আপনি সংসদে বসে পত্রিকা পড়ছেন, খুব ভালো পত্রিকা পড়া, আমিও দৈনিক 8টা পত্রিকা পড়ি, কিন্তু বাসায় পড়ি আর কি। তো সংসদে কিন্তু পত্রিকা পড়া যায় না কার্যপ্রণালী বিধি অনুযায়ী, আপনারা জানেন। তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কার্যপ্রণালী বিধিটা খেয়াল করেছেন যে ওটা 267 নাম্বার যদি ধারায় উনি দেখেন যে সংসদে কিন্তু পত্রিকা পড়ার নিয়ম নাই, কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী পড়তে পারেন, এমনিতে বাসায় অনেক ব্যস্ত থাকেন, ফলে ওনার সময় থাকে না, উনি সংসদে এসে পত্রিকা পড়তে, এটা আমরা জাতি হিসেবে ছাড় দিতে প্রস্তুত আছি বা মেনে নিতে প্রস্তুত আছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনৈতিক প্রশ্নে মুখ খুলতে হবে। সংসদে আপনার হয়ে আরেকজন কথা বলবেন, এই ধরনের প্রধানমন্ত্রী দেখতে আমাদের, আবারও বলছি, হৃদয় ফেটে যায় যে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন না।